আচ্ছা, আজকের টপিক হলো ইলেকট্রন বিন্যাস। খেয়াল করো, গত টপিকে যে পড়লাম যে পরমাণু কেন্দ্র থাকে কি কি, প্রোটন আর নিউট্রন, আর বাইরে কতিপয় শক্তি স্তরে ইলেকট্রন থাকে। এখন কোন শক্তি স্তরে ধারণ ক্ষমতা কত, কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন যায়, কীভাবে ইলেকট্রনগুলো থাকে, তারপর শক্তি স্তরের পর কীভাবে উপশক্তি স্তরের ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে, সেগুলো আজকে আলোচনা করব। তাহলে দেখো এখানে যে প্রত্যেকটা শক্তি স্তরে একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে। নিলস বোরের যে তত্ত্ব, সেই তত্ত্বের মধ্যে আমরা শুনে আসছিলাম যে এই প্রথম শক্তি স্তরের নাম n=1, এটাকে বলছে সে কে। তারপর দ্বিতীয় শক্তি স্তর n=2, এটাকে সে বলছে এল। তারপর এটাকে n=3, এটাকে সে বলছে এম। তারপর যে শক্তি স্তর আসবে সেটা n=4, সেটাকে সে বলছে এন। এবার নামকরণ করছে। এখন যে শক্তি স্তরটা এনের মান যত কম, সেই শক্তি স্তরের শক্তি তত কম থাকে। এবং ইলেকট্রন সবসময় কম শক্তি সম্পন্ন যে শক্তি স্তর সেটা আগে প্রবেশ করে। তার মানে আগে কে শক্তি স্তরে প্রবেশ করবে, এটা পূর্ণ হয়ে গেলে এলে, তারপর এম এ, তারপর এন এ। তাহলে আমাদের জানা দরকার যে শক্তি স্তরের ধারণ ক্ষমতা কত প্রত্যেকটা শক্তি স্তরের। তো এটা একটা সূত্রের মাধ্যমে আমরা করতে পারি যে ইলেকট্রন ধারণ ক্ষমতা এক একটা শক্তি স্তরের, ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা একটা সূত্র আছে, মানে শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। এটা সূত্র হলো 2n²। এটার মাধ্যমে আমরা নির্ণয় করে ফেলতে পারি। যেমন প্রথম শক্তি স্তর যেটা n=1 বা কে শক্তি স্তর, সেটা ইলেকট্রন ধারণ ক্ষমতা কত নির্ণয় করি। 2, n মানে এখানে 1, তাহলে 2 আর 1 কেসে গেলে হয় 1, 2 একে 2। n=2 যেটা, অর্থাৎ এল শক্তি স্তর যেটা, সেটা ধারণ ক্ষমতা কত, 2.2² মানে 8। n=3, অর্থাৎ এম শক্তি স্তর ধারণ ক্ষমতা কত, n=3 যেহেতু, তাহলে 2.3² 3 3 9 2 9 18। তারপরে n=4 যেটা, অর্থাৎ এন শক্তি স্তর, সেখানে ধারণ ক্ষমতা হলো 2.4², 4 4 16 16 2 32। তাহলে আমরা পেয়ে গেলাম কে শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2টা, এল শক্তি স্তরে 8টা, এম এ 18টা এবং এন শক্তি স্তরে 32টা। এইভাবে পর্যায়ক্রমে ইলেকট্রন ধারণ করে। আমাদের যেহেতু 118টা মৌল আছে, এই পর্যন্ত জানলে আমাদের হবে, এন পর্যন্ত জানলেই হবে। তাহলে এরপরের যে ব্যাপারটা, যে এই শক্তি স্তরের ইলেকট্রনগুলো তো থাকে, প্রথম শক্তি স্তর পূর্ণ হয়, দ্বিতীয়টা যায়, তারপর তৃতীয়টা যায়। তাহলে এইভাবেই ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। তাহলে আমরা এই পারমাণবিক যে মডেলটা না এঁকেও ইলেকট্রন বিন্যাস এই নিয়ম অনুযায়ী করতে পারি। যেমন সোডিয়ামের 11টা আছে, তাহলে নিশ্চয়ই প্রথম শক্তি স্তর 2টা প্রবেশ করবে, প্রথম শক্তি স্তর পূর্ণ হয়ে যাওয়ার পর দ্বিতীয়টা আসবে, দ্বিতীয়টা 8টা প্রবেশ করবে, 8টা পূর্ণ হয়ে যাওয়ার পরে এই একটা শেষের শক্তি স্তরে থাকবে। অর্থাৎ মডেলটা হবে এরকম, সোডিয়াম নিউক্লিয়াসটা আঁকলাম, তারপরে এখানে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তর ধারণ ক্ষমতা 8টা, এবার 8টা দিয়ে দিলাম আমরা, তারপর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন দিয়ে দিলাম, এই হলো 11টা। তো এইভাবে সোডিয়াম, তারপর যদি বলি ক্লোরিন 17, তাহলে এটা হবে 2 8 7। তখন এটার মধ্যে সেমই থাকবে, এখানে 7টা হয়ে যাবে শেষ কক্ষপথে। তারপর যখন আমরা পটাশিয়ামে যাব, তখন পটাশিয়ামের ক্ষেত্রে গেলে এই নিয়মটা পুরোপুরি খাটে না। কেন সেটা আমরা একটু দেখব। যে পটাশিয়ামে দেখা যায় প্রথম শক্তি স্তরে 2টা পূর্ণ হলো, তারপরে শক্তি স্তরে 8টা প্রবেশ করলো, এ পর্যন্ত কোনো সমস্যা নাই। 2টা আর 8টা 10টা হলো। তাহলে পরে শক্তি স্তর ধারণ ক্ষমতা হলো 18 তৃতীয় শক্তি স্তরে, তাহলে এখানে 18টা, কিন্তু আমার হাতে আছে 9টা, তাহলে 9টা এখানে লিখে দেওয়ার কথা। কিন্তু যেটা হয়, দেখা যায় যে এখানে 8টা প্রবেশ করার পরে, মানে বিজ্ঞানের গবেষণা করে বাস্তবে যেটা দেখলো, যেখানে 8টা প্রবেশ করার পরে পরেরটা এই শক্তি স্তরে প্রবেশ করে না, বরং চতুর্থ শক্তি স্তরে চলে যায়। যদিও এই শক্তি স্তর ধারণ ক্ষমতা ছিল 18টা, ওদিকে 8টা পূর্ণ হয়ে যাওয়ার পরে এটা জাম্প করে পরে শক্তি স্তরে চলে গেল। কেন গেলো এটা পরে আমি আসতেছি। ফলে এটা ইলেকট্রন বিন্যাসটা হলো 2 8 8 1 এরকম হয়ে গেল। এরপর আর একটা মৌলের আলোচনা করি আমরা, সেটা হলো স্ক্যান্ডিয়াম। সেটার ইলেকট্রন সংখ্যা হলো 21। এখানে কি হয়, স্ক্যান্ডিয়ামে 2টা, তারপর শক্তি স্তরে 8টা, তারপরে শক্তি স্তরে তোমাদের যেটা ধারণা যে আগেরটা 8টা প্রবেশ করছে, এখানে তাহলে 8টে প্রবেশ করবে। যদিও ধারণ ক্ষমতা 18, কি জন্য জানি এখানে 8টা প্রবেশ করলো, এখানে 8টা প্রবেশ করার পরে জাম্প করে পরে শক্তি স্তরে চলে গেছিলো।
তো এখানেও তাই হবে, পরে শক্তি স্তরে জাম্প করে চলে যাবে। তাহলে 2টা 8টা 2টা 8টা 10টা হয়েছে দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরে আরও 8টা 18টা আর 3টা থাকে। তো 3টার মধ্যে 3টে আমি চতুর্থ শক্তি স্তর দিয়ে দেবো এমনটাই মনে হচ্ছে স্বাভাবিকভাবে, তাই না? কিন্তু আসলে এখানে 2টা দেবো, তারপর আবার জাম্প করে এই নিচের শক্তি স্তরে চলে আসবে। তাহলে কী সব উল্টাপাল্টা হচ্ছে। যাই হোক, এটার ইলেকট্রন বিন্যাসটা যদি আমি লিখে ফেলি, এই উল্টাপাল্টাটা ক্লিয়ার করে দিচ্ছি। তো তার আগে এখানে লিখে ফেলি যে প্রথম শক্তি স্তরে 2টা, তারপরটা 8টা, তারপরটা এই যে চলে গেল, আবার জাম্প করে ফিরে আসলো একটা, তার মানে 9টা, আর লাস্টেরটায় 2টা। তাহলে কী এমন ঘটনা ঘটলে, এমন হচ্ছে কেন, এটা কীভাবে বিজ্ঞানী এটা তাহলে ব্যাখ্যা করবে? তখনই উপশক্তি স্তরের ধারণাটা প্রথমবারের মতো আসলো। তো এই নিয়মে যে ইলেকট্রন বিন্যাস করবো, এই নিয়মে আমরা 18 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস ঠিক মতো করতে পারি। আর্গন হলো 18, 2 8 8 এই পর্যন্ত। কিন্তু তারপর 19 থেকে ভেজাল হয়, এই নিয়মে তখন আর ইলেকট্রন বিন্যাস করা যায় না। ইলেকট্রন বিন্যাসে এই নিয়মগুলো তখন আর প্রযোজ্য হয় না। কেন? আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় শক্তি স্তরের, বিজ্ঞানীরা দেখতেছে যে তৃতীয় শক্তি স্তরের একটা নির্দিষ্ট জায়গার চাইতে চতুর্থ শক্তি স্তরের একটা নির্দিষ্ট জায়গার শক্তি কম বলে সেখানে আগে প্রবেশ করছে এবং সেখানে পূর্ণ করে আবার পূর্ব শক্তি স্তরে ফিরে আসছে। তার মানে তৃতীয় শক্তি স্তরের একটা জায়গার চাইতে চতুর্থ শক্তি স্তরের অন্য একটা জায়গার শক্তি অপেক্ষাকৃত কম। তখন তারা এইখান থেকে বললো যে তাহলে শক্তি স্তর ধারণাটাকে আমাদের কয়েকটা খণ্ডে বিভক্ত করা দরকার। যে শক্তি স্তরগুলো কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত, আমরা পরের পৃষ্ঠায় সেই উপশক্তি স্তর সম্পর্কে একটু জানি। তাহলে উপশক্তি স্তরে যখন বিভক্ত হবে তখন বলতে পারবো যে এই উপশক্তি স্তরে প্রবেশ করছে, এই উপশক্তি স্তরে প্রবেশ করছে, কিন্তু এই উপশক্তি স্তরের সাথে এই উপশক্তি স্তরের শক্তি কম ছিল, এই জন্য এখানে প্রবেশ করে পরে আবার এই উপশক্তি স্তরে আসছে। তখন শক্তি স্তর হিসেবে হিসাব হবে না, উপশক্তি স্তরে শক্তিক্রম অনুযায়ী ইলেকট্রন প্রবেশ করে। তাহলে আমরা উপশক্তি স্তরে চলে যাই। হ্যাঁ, উপশক্তি স্তর। আমরা শক্তি স্তরে বলছিলাম অরবিট, আর উপশক্তি স্তরে বলে অরবিটাল। তাহলে এবার দেখো যে অরবিটাল প্রথম শক্তি স্তর যেটা n=1, যেটাকে কে বলে, সেই শক্তি স্তরে n=1 আর একটা উপশক্তি স্তর আছে এবং সেটার নাম হলো s। n=2 এই উপশক্তি স্তর, n মান 2, এটা বিভক্ত 2টা উপশক্তি স্তরে, একটা হলো s আর একটা হলো p। n=3 সেটা বিভক্ত, m শক্তি স্তরটা বিভক্ত 3টা উপশক্তি স্তরে, সেটা কি কি, s p এবং d। n=4 এটাকে n বলা হয়, এ উপশক্তি স্তরটা s p d f, এই 4টা উপশক্তি স্তরে বিভক্ত। অর্থাৎ এটা যদি তোমার তৃতীয় শক্তি স্তরটা হয়ে থাকে তাহলে এটা 3টা খণ্ডে বিভক্ত হবে, মানে একটা খণ্ডের নাম হবে s, আরেকটা খণ্ডের নাম হবে p, আরেকটা খণ্ডের নাম হবে d। এভাবে 3টা খণ্ডে 3টা উপশক্তি স্তর বিভক্ত থাকবে। তখন আমি হয়তো বলতে পারবো যে এখানের এই অংশের তুলনায় এই যে এই ডি এর তুলনায় এই চতুর্থ শক্তি স্তরের এসটার শক্তি কম, এই জন্য এসে আগে প্রবেশ করছে, পরে আবার ডিতে প্রবেশ করছে, এইভাবে বলতে পারবো। এখন এগুলোর নাম তো আমরা জেনে ফেললাম যে এস পি ডি এফ। তাহলে এগুলোর ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? দেখা গেছে যে এস যেটা, এটা ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2, এটা ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। তারপর পির কত 6, ডির কত 10, এফের কত 14। এখন বলতে পারো যে শক্তি স্তরের সময় তো বললেন যে 2n² একটা সূত্র আছে, এটার মাধ্যমে আমরা ধারণ ক্ষমতা বুঝে ফেলতে পারি। তো এটা সূত্রটা কি? এটা সূত্রটা কিছুই না, প্রথমটার ক্ষেত্রে শুধু মনে রাখো 2, তারপর 4 করে যোগ করতে থাকো, তাহলে পরে এগুলো পেয়ে যাবো। এবং এগুলোকে প্রকাশ করা হয়, এটা যেমন n দ্বারা প্রকাশ করে, এটাকে প্রকাশ করা হয় l দ্বারা। এবং মজার ব্যাপার হলো প্রথমটাকে l=1 না, বরং 0 বলে। এসকে বলা হয় l=0, তারপর l=1, তারপর l=2, l=3, এই। তাহলে এখন যে ব্যাপারটা হলো SPDF এর সাহায্যে, এস কিন্তু সবার মধ্যে আছে, তাহলে আমি এটাকে আলাদা করবো কীভাবে? তখন এটা শক্তি স্তরের নামটা পিছনে দিয়ে দেবো, যেটা হলো প্রথম শক্তি স্তরের এস, এটা দ্বিতীয় শক্তি স্তরের এস, এটা তৃতীয়টার, এটা চতুর্থটার, এই পি এটা দ্বিতীয়টার, এটা তৃতীয়টার, এটা চতুর্থটার, এইভাবে। তাহলে এইটা অনুযায়ী যখন ইলেকট্রন বিন্যাস করতে যাব তখন কার শক্তিক্রম কেমন? ওখানে তো বলে দিচ্ছিলাম যে শক্তি স্তর যেটা n এর মান যত কম তার শক্তি তত কম। তার জন্য 1 নম্বর শক্তি স্তরে আগে প্রবেশ করছে, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর, তারপর 4 নম্বর। কিন্তু এখানে কীভাবে বুঝবো যে এখানে কোনটা আগে প্রবেশ করবে? মনে হতে পারে যে 1s, তারপর 2s 2p, তারপর 3s 3p 3d, তারপর 4s। কিন্তু তা তো না, ওই যে ব্যতিক্রম হলো 3d তৃতীয় শক্তি স্তর পূর্ণ না হয়ে এটা চলে আসলো। তাহলে নিশ্চয়ই অরবিটালে এখানে আর এখানে শক্তির একটা ব্যাপার আছে, যে কোনো কারণে হয়তো এটার সাথে এটা শক্তিটা কম, এই জন্য এখানে প্রবেশ করছিল, পরে আবার এখানে প্রবেশ করছে।
তাহলে এই ব্যাপারটা বোঝার জন্য আমাদের একটা নিয়ম আছে, আউটবাউন্ড নীতি বলে, সেখানে এগুলোকে এভাবে সাজানো হয় 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d এবং 4f, চলছে 4টা সম্ভব, 5s 5p 5d 5f 6s 6p 6d। আর এখানে আর বাকিগুলো লিখলাম না, কারণ এতগুলো লাগে না আমাদের, 18টা লেখার জন্য এই কয়টাই যথেষ্ট হয়ে যায়। 7p 8s। তারপর আমরা এখান থেকে অ্যারো দেবো, এইভাবে অ্যারো দেবো, কর্ণ বরাবর যেতে থাকবো। এই তাহলে এটা কী নেবো, এটা অ্যারো অনুযায়ী নিতে থাকবো, যে প্রথমটা এই যে 1s, এটা শক্তি সবচেয়ে কম, তারপরে এবার সিরিয়াল করতে থাকবো, 1s এটা শেষ, তারপর এটা চলে আসো এই 2s, তারপর 2p 3s 2p, তারপর 3s, অ্যারো ফলো করতে থাকবো এখান থেকে এইভাবে 2p 3s, এবার এটা শেষ, তারপর আবারটা 3p থেকে শুরু হবে 3p, তারপর আসতেছে এখানে জায়গা হচ্ছে নিচে চলে যাই, তারপর দেখো এই যেখান থেকে ওই 3p ছোটো হলো 4s, 3p চাইতে বড় হলো 4s, 4s এর চাইতে বড় হলো 3d। এই যে আমাদের ব্যাপারটা এখন আমরা বুঝতে পারতেছি যে তৃতীয় শক্তি স্তরটা পূর্ণ হতে পারলো না, 3s আর 3p পূর্ণ হলো, তারপর 3d পূর্ণ না হয়ে 4s পূর্ণ হয়ে যাচ্ছে, যে 4s শক্তি কম। এই যে আমরা এই নিয়ম অনুযায়ী দেখতেছি উপশক্তি স্তর হিসেবে 4s শক্তি কম, এই জন্য 4s আগে প্রবেশ করে, পরে আবার 3d ফিরে আসে, যেমনটা আমরা দেখে আসলাম ওই যে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে, যে এখানে 8টা পূর্ণ হলো, মানে এস আর পি পূর্ণ হলো, তারপরেই এটা চতুর্থ শক্তি স্তরে এস পূর্ণ করতে চলে গেল, এস পূর্ণ হয়ে গেছে, তারপর আবার এই তৃতীয় শক্তি স্তরে ডি অরবিটাল পূর্ণ করার জন্য ফিরে আসলো। তাহলে 3d পর আসবে 4p, তারপর দেখো 5s, তারপর হলো 4d, এইভাবে চলতে থাকবে, তোমরা এইভাবে পুরোটা পূর্ণ করে ফেলবা দেখে দেখে, এই নিয়ম এটা নির্ণয় করা যায়। এখন আরেকটা নিয়ম আছে, যখন আমি একটা যেটা ইলেকট্রন বিন্যাস আসলো পরীক্ষায়, তখন তুমি এই পুরোটা কি বারবার লিখে নিবা, তখন একটা শর্টকাট নিয়ম আছে, সেটা হলো n+l, এই রুলস। এনটা কি এখানে শক্তি স্তর, আর এল হলো উপশক্তি স্তর। ধরো এখন তোমাকে বললো যে তুমি এখন 3s ইলেকট্রন বিন্যাস লিখতে গিয়ে তোমার 3s চলে আসছে, এখন তুমি হিসাব করতে পারো যে 3s আসছে, 3p আসছে, 3d, তারপর 4s এরকম আসতেছে, এখন তুমি কোনটা ইলেকট্রন আগে প্রবেশ করবে, কোনটা পরে প্রবেশ করবে, আমি এটা n+lটা একটু বোঝার চেষ্টা করি যে কোনটা আগে প্রবেশ করবে আর কোনটা পরে প্রবেশ করবে। তো এটা n এর মান 3 ডাইরেক্ট লেখাই আছে, আর এস মানে হলো l এর মান 0, ওই যে এসের l এর মানটা 0 থেকে শুরু হয়, 0 1 2 3, তাহলে এস মানে 0 p1 d2 f3, তাহলে এস মানে যেহেতু 0, তাহলে 3+0 মানে এটার মান হচ্ছে 3, এটা দেখো 3+1 মানে এটা হয়ে যাচ্ছে 2, যেহেতু পির মান 1, এটা হয়ে যাচ্ছে 3+1 মানে 4, এটা হয়ে যাচ্ছে 3+2 অর্থাৎ 5, কিন্তু 4s দেখো 4+ এস মানে 0, তাহলে 4, তাহলে কোনটা আগে প্রবেশ করবে, এটা যেহেতু 3 এটা আগে প্রবেশ করবে, তারপর কোনটা প্রবেশ করবে, F4 না F4, এখানে তো একটা কনফিউশন তৈরি হয়ে যায়। তাহলে তখন দেখতে হবে এন এর মান কার কম, এন যার ছোটো, এন কার ছোটো, এন যেহেতু ওর ছোটো, তাহলে এই যে 3p ছোটো, তাহলে 3pতে আগে প্রবেশ করবে, তারপর 4 এসে প্রবেশ করবে। তাহলে দেখো যে 3d এই তৃতীয় শক্তির সাথে জাম্প কেন করে, এই যে এই কারণে করে, যে 3pর পর 4s এর স্থান, যে 3p শক্তি আর 4s এর শক্তি প্রায় সমান, কিন্তু এটা যেহেতু নিচের শক্তি স্তর, এটা আগে প্রবেশ করে, তারপর উপর শক্তি স্তর প্রবেশ করে, কিন্তু 3d শক্তি 4s থেকে বেশি হওয়ার কারণে ইলেকট্রন জাম্প করে ওখানে চলে গেছিলো, পরে এখানে আবার ব্যাক করতে শুরু করছে। তাহলে তৃতীয় শক্তি স্তর ধারণ ক্ষমতা যে 18, এটাও সত্যি, কিন্তু কখন ঢুকবে, মানে শক্তি ধারণ ক্ষমতা 18টাই, কিন্তু কখন ইলেকট্রন প্রবেশ করবে এখানে একটা কনফিউশন ছিল, সেটা এখন ক্লিয়ার হয়েছে আশা করি, যে আগে 4s পূর্ণ করে পরে 3dতে এসে 3dকে পূর্ণ করবে। তাহলে নতুন এই নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে চলো দেখি। যেমন সোডিয়াম 11 ছিল, ওইটা ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখছিলাম 2 8 1, কিন্তু এই নিয়মে যখন আমি অরবিটালের সাহায্যে লিখবো তখন ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে, তখন হবে এটা প্রথম শক্তি স্তরের 1s যেটা, সেটার মধ্যে আগে প্রবেশ করবে, তারপর প্রবেশ করবে 2s, তারপর প্রবেশ করবে 2pতে, তারপর প্রবেশ করবে 3s। তাহলে প্রথম শক্তি স্তরের এস অরবিটাল পরে প্রবেশ করে, এসের ধারণ ক্ষমতা 2টা, দুইটা দিয়ে দিলাম, তারপর এসের ধারণ ক্ষমতা 2টাই দিয়ে দিলাম 2টা, পি ধারণ ক্ষমতা 6টা দিয়ে দিলাম 6টা,
এখানে ইলেকট্রনটা লেখা হয় উপরে, মাথার উপরে, এরকম এসের উপরে লেখা হয় ডান পাশে। তাহলে এখানে 10টা হয়ে গেল, আর একটা তাহলে এসে প্রবেশ করবে। তো এখান থেকে আমি দেখতে পারি যে প্রথম শক্তি স্তরে 2টা প্রবেশ করছে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা প্রবেশ করছে, তৃতীয় শক্তি স্তরে 1টা প্রবেশ করছে, যেটা আগের অনুরূপই আছে। কিন্তু আমরা লিখতেছি এখন অরবিটালের সাহায্যে, ওই ভেজালটা যাতে না হয়। 18 পর্যন্ত কোনো ভেজাল করবে না, 18 পর থেকে যেহেতু ভেজাল তৈরি হয়, ভেজাল সৃষ্টি হয়, সেই ভেজাল দূর করার জন্য আমরা এই নিয়মে এখন থেকে ইলেকট্রন বিন্যাস লিখবো। সবারটা এই অরবিটাল সাইজ ইলেকট্রন বিন্যাস সবার ক্ষেত্রে প্রযোজ্য, সবার ক্ষেত্রে একই থাকে, এর জন্য এই নিয়মে লিখলে আর কোনো ঝামেলা থাকে না। তারপর দেখো আমরা এখন যদি পটাশিয়াম এটা লিখি 19, তাহলে কী হয় দেখো, 1s2, প্রথমটা 2টা প্রবেশ করলো, 2s2, 2p6, তারপর 3s2। এই যে এখানে যে ইলেকট্রন বিন্যাসের যে রুলসটা ছিল তোমার, যে প্রথমে কোনটা প্রবেশ করবো 1s 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d, এই নিয়ম অনুযায়ী আমরা আগাতে থাকবো এই সিরিয়াল অনুযায়ী। এই সিরিয়ালটা কীভাবে করবো সেটা দেখাই দিচ্ছি এখানে, অথবা n+l রুল অনুযায়ীও বুঝতে পারো। এই যে প্রথম শক্তি স্তরে তুমি যখন লিখতে যাবে ইলেকট্রন, তখন এইভাবে এই সিরিয়াল অনুযায়ী লিখতে যাবো। প্রথম শক্তি স্তরে একটাই 1s, দ্বিতীয়টা 2টা যেহেতু 2s 2p দিবা, তৃতীয়টা 3টা যেহেতু 3s 3p 3d, যখন 4 আসছে তখন 4টা হবে 4s 4p 4d 4 এভাবে লিখতে থাকবা। ইলেকট্রন যখন মতো না ইলেকট্রন শেষ হয় তোমার। কিন্তু বসানোর সময় খেয়াল রাখবো যে কোনটা শক্তি কম সেটা আগে প্রবেশ করাবো, তারপর যেটা শক্তি বেশি সেটা পরে প্রবেশ করাবো। তাহলে এখানে দেখো যে 3s2 তো প্রবেশ করে গেল, এরপর কি 3p আসবে, তারপর 3dও আছে, তাহলে 3p-তে প্রবেশ করবে কয়টা, 6টা, তার মতো 6 যেহেতু, এই যে 18টা হয়ে গেছে আমার, 2 4 6 10, আর 2 12, আর 6 18টা হয়ে গেছে। 18 পর্যন্ত কোনো ভেজাল করে না, আমরা জানি 18 পরেই ভেজাল আছে কি, এখনই তখনই চেক করবা যে দেখো এখানে এসে 3d 3 আর +2 d মানে 11 2, তাহলে n+l নিয়ম অনুযায়ী এটা হয়ে যাচ্ছে 5, এটা শক্তি হয়ে যাচ্ছে 5। ওদিকে 4s যেটা সেটা শক্তি তো 4, কারণ s = 0 n+l রুলে, তাহলে 4 + s মানে 0, তাহলে কত হয় 4, এটা 4 এটা 5, এটা শক্তি কম, তাহলে নিশ্চয়ই এটার মধ্যে আগে প্রবেশ করবে, তার জন্য ইলেকট্রন চলে আসবে 4s-এ, 3d-তে কোনো ইলেকট্রন প্রবেশ করবে না, আমরা 3d আর লিখবো না। এখন s-k-n-d-m এর কী হয়েছিল তাহলে 21, চলো দেখি, 1s2 2s2 2p6 10টা, 3s2 3p6 18, এই পর্যন্ত কোনো ভেজাল নাই, আমরা বলতেছি এই পর্যন্ত কোনো ভেজাল নেই। তারপর 3d-তে প্রবেশ না করে এটা হচ্ছে 4s শক্তি কম হওয়ার কারণে 4s-এ প্রবেশ করবে, কিন্তু এসে দাম পর্যন্ত দুইটা প্রবেশ করলো, 18 আর 2 20টা হয়েছে, তার একটা কোথায় যাবে, এখন তো সিরিয়ালের ডি অবস্থা, তখন d-তে প্রবেশ করবে একটা, এই হবে। লোহা 26, দেখো যে 26 এর ইলেকট্রন বিন্যাস কেমন হবে, 1s2, খেয়াল করো কিন্তু এটা 2s2, তোমার যে সমস্যা ছিল ইলেকট্রন বিন্যাসে দেখো ক্লিয়ার হওয়া যায় কিনা এখন, 2p6 3s2 3p6, 18টা শেষ। এরপর প্রবেশ করবো কোথায় বলো, 3d না 4s, কোনটায় 4s, তো 4s দুটো পূর্ণ হলো, তাহলে হয়ে গেলো 20টা, আর 6টা থাকে 6টা তুমি দিতে দিয়ে দাও। জিঙ্ক J10 তোমাদের 30-এর বাইরে সাধারণত তোমাদের ইলেকট্রন বিন্যাস দেয় না তোমাদের এই ক্লাসের জন্য, অনেক, তারপর তুমি প্রথম দিকে করতেছো শিখতে পারো, বা কোনটা সমস্যা হলে পরের দিন বলতে পারো, সেটাও ক্লিয়ার করে দিতে পারি। দেখো এখানে 3s2 3p6, এটা 18টা হয়ে গেল, তারপর 3d 4s, এই যে 4s দুটো পূর্ণ করলো 20টা, এরপর আরও 10টা থাকে 10টাই ডিতে, কারণ ডি দেওয়ার মতো 10, এই ডিও পূর্ণ হয়ে গেল। এইভাবে আমরা খুব সহজেই ইলেকট্রন বিন্যাসগুলো এখন সবারটা করতে পারবো অরবিটালের সাহায্যে। তো এখন থেকে কি আমরা এই নিয়মে ইলেকট্রন বিন্যাস করবো, আর 2 8 1 মোটামুটি এখন থেকে সব এই নিয়মে ইলেকট্রন বিন্যাস করবো। তাহলে এই নিয়মে ইলেকট্রন বিন্যাস করতে গেলে শুধু জানতে হবে এসের যে ধারণ ক্ষমতা কত, sp-df এর ধারণ ক্ষমতা কত, এটা একটু ক্লিয়ার জানা থাকতে হবে, যে 2 6 10 14 এটা জানতে হবে। আর ওই শক্তি স্তরটা উপশক্তি স্তরটা কম্পেয়ার করতে হবে, কার শক্তি কম কার শক্তি বেশি, হয় আবহাওয়া নীতিতে অথবা যে n+l রুল অনুযায়ী, এটা অনুযায়ী করবো। কিন্তু আমাদের যেহেতু 30টা মতো দেয়, 30টার মধ্যে একটাই ব্যতিক্রম, যে ডিতে আগে দেবা না, আগে এসে দিবা, 4 এসে দেবা, পরে 3 দিতে দিবা, এই একটি ব্যতিক্রম 30 মতো যদি আসে পরীক্ষায়, তাহলে তোমার ওই নিয়ম ঠেমো লাগবে না, তুমি শুধু এইটা দিয়ে মনে রাখতে পারো, একটা বৈশিষ্ট্য মনে রাখতে পারো যে 3 প্রবেশ না করে 4 এসে, এইটুকু মুখস্থ করলে, এই শর্টকাটটুকু মুখস্থ রাখলে তাহলে তোমাদের ভেজাল হবে না 30 পর্যন্ত বলো। 30 পর্যন্ত একটাই ব্যতিক্রম, যে 3 দিতে আগে না, 4 এসে আগে, পরে 3 দিতে, এই। হ্যাঁ, এখন এই নিয়মের আবার ব্যতিক্রম আছে, এখন কি ভেজাল মনে হচ্ছে যে এই নিয়মের ব্যতিক্রম, যে এতগুলো শিখলাম এখন আমার ব্যতিক্রম আসবে, ব্যতিক্রম কিছুই না, তোমাকে যদি ব্যতিক্রম কথা উল্লেখ না করে বলতাম তাও তুমি বুঝে ফেলতাম। দেখো ওইটা কত সহজ, আমরা ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাসটা করি, ম্যাঙ্গানিজ হলো 25, তো ক্রোমিয়াম করি, ক্রোমিয়াম হলো 24, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর কি 3d-র আগে 4s পূর্ণ করে আসো, 4s 20টা হলো, এবার 18 হয়, এতক্ষণ ধরে করতেছো মনে হয় মুখস্থ হয়ে গেছে, এবং 18 এই পর্যন্ত 2টা 20টা, তাহলে 4টা প্রবেশ হওয়ার কথা 3d-তে,
এই নিয়ম অনুযায়ী এটা ঠিক আছে, এটা তোমার এটা কাটার কথা না, যেটা ঠিকই আছে, তাই না? তাই না? কিন্তু এটাকে তোমার পরীক্ষা যদি এভাবে লিখে দিয়ে কাটা দিবে, কেন দিবে এই ব্যাপারটা এখন বলবো। শোনো, যে কোনো এই উপশক্তি স্তর বা অরবিটাল, হ্যাঁ উপশক্তি স্তর যে এসপিডিএফ যারা, এরা হয় পরিপূর্ণ অবস্থায় স্থিতিশীল, যদি পরিপূর্ণ থাকে তাহলে ও রিল্যাক্স থাকতে পারে, আর কোনো নর্স কম স্থিতিশীল অবস্থায় থাকবে, অথবা অর্ধপূর্ণ অবস্থায় স্থিতিশীল। দুইটা কথা মনে রাখো, ও হয় পরিপূর্ণ অবস্থায় স্থিতিশীল অথবা অর্ধপূর্ণ অবস্থায় স্থিতিশীল। যেমন পি ধারণ ক্ষমতা হলো 6, যদি তুমি ওকে 6টা দাও ও খুশি, ও স্থিতিশীল থাকবে, অথবা ওর ঠিক 3টা দাও তাহলে ও স্থিতিশীল থাকবে, ঠিক আছে? এই দুটো একটা দাও। আবার ডির ধারণ ক্ষমতা কত? 10টা, ওরা 10টাই দাও ও স্থিতিশীল, অথবা ওরা কয়টা দেবা? ওরা 5টা দাও তাহলে ও স্থিতিশীল থাকবে। অর্থাৎ হয় পরিপূর্ণ অথবা অর্ধপূর্ণ, দুটো একটা করো, তাহলে স্থিতিশীলতা অর্জন করবে। ক্লিয়ার হয়েছ? তাহলে যে কোনো শক্তি স্তর ও পরিপূর্ণ অবস্থায় অথবা অর্ধপূর্ণ অবস্থায় স্থিতিশীল হয়। এখানে দেখো লাস্টে এই যে সবাই তো পরিপূর্ণ হয়ে আসছে পর্যন্ত, লাস্টে এসে ডি আছে অপূর্ণ অবস্থায়, কিন্তু ডিকে যদি কেউ একটা ইলেকট্রন দেয় তাহলে কিন্তু ও অর্ধপূর্ণ হয়ে যায়, ওই স্থিতিশীলতা অর্জন করতে পারে। কে দিবে? ওর পাশে ওর আগে যে পূর্ণ হয়েছে সে দিবে, আর আগে পূর্ণ হয়েছে কি 4S, সে দিলে 4 এসে দিবে। কারণ 4S আছে কয়টা? 2টা, একটা যদি দিয়ে দেয় তাও কিন্তু এস কি থাকে? অর্ধপূর্ণ থাকে। এস তো অর্ধপূর্ণ অবস্থায় স্থিতিশীল হবে, ওই 2টা নিয়ম বলছি, হয় পূর্ণ অথবা অর্ধপূর্ণ। এসে এখনও স্থিতিশীল আছে, একটা দিয়ে দেওয়ার পরেও কিন্তু স্থিতিশীল, অর্ধপূর্ণ হিসেবে স্থিতিশীল, কিন্তু সাথে সাথে বোনাস কী হয়? ডিও স্থিতিশীল হয়। এজন্য ও তখন একটা ইলেকট্রন ওকে দিয়ে দিবে, এই কারণে শুধু স্থিতিশীলতা অর্জন করার জন্য। তার জন্য ক্রোমিয়ামের সত্যিকার ইলেকট্রন বিন্যাসটা হবে এটা 1s2 2s2, এটা তো পরিপূর্ণ নিয়ে কোনো কথা হবে না। 3s2 3p6, এখানে ব্যত্যয়টা ঘটবে, ওই এস একটা ইলেকট্রন ওকে দিয়ে দিবে, ফলে ও অর্ধপূর্ণ অবস্থায় স্থিতিশীল, 4sও অর্ধপূর্ণ অবস্থায় স্থিতিশীল। তাহলে এই নিয়মটা হবে কখন? যখন একটা কম থাকবে, একটা শুধুমাত্র একটা কম থাকলেও পাশে থেকে একটা নিয়ে নিবে। আরেকটা উদাহরণ দিই আমরা, যেটা তোমার পরীক্ষা খুব আসে, হয় ক্রোমিয়াম আসে না দেখবো কপার আসে। কপার ইলেকট্রন বিন্যাস করতে যায় তোমাদের, কেন? এই যে ব্যতিক্রম আছে, যে ব্যতিক্রমগুলো পরীক্ষা বেশি আসে। আপনার সব বলে যে ব্যতিক্রম এটা ইলেকট্রন আসে, এমন না হয় এমন হলো কেন জিজ্ঞেস করে, তখন এই যে কথাটা বলবা যে অর্ধপূর্ণ পরিপূর্ণ এই ব্যাপারটা ব্যাখ্যা দিয়ে দিবা, সুন্দর করে দিয়ে দিতে পারবে না, এখন নিজে ভাষায় দিয়ে দেবো, ফুল মার্ক দিয়ে দেবে। এখানে এটা বিজ্ঞান আছে, কোনো মার্ক কি কাটবে না, এখন ফুল পেয়ে যাবে, শুধু ব্যাখ্যা দিয়ে বুঝে দিলেই হবে। ভাষা কী হয়েছে এটা ব্যাপার না। 2s2 2p6 3s2 3p6 3d 4s2, আগে প্রবেশ করলো 20টা হলো, তাহলে এখানে 9টা, এটা হওয়ার কথা, এখানে 9টা হওয়ার কথা, কিন্তু এটা 9টা, এটা কি কারেক্ট হবে? হবে না। কেন? ও এখানে একটা আনলে পরিপূর্ণ হয়ে যাবে স্থিতিশীল, আর এসব অর্ধপূর্ণ অবস্থায় স্থিতিশীল। তাহলে এটা সঠিক ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 আর 4s অন। দুজনই এখন মিলেমিশে ঠিকভাবে বসবাস করতে পারবে, কারণ দুজনই স্থিতিশীল। তা এইটা হলো ব্যতিক্রম নিয়ম। তো ব্যতিক্রমটা কি কঠিন? এই হলো তোমার টোটাল ইলেকট্রন বিন্যাস। এখন তো আমরা অরবিটাল সাইজ ইলেকট্রন বিন্যাস করবো, এবং ব্যতিক্রম হিসেবে এটা মনে রাখবো।